শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, মঙ্গলমতো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলীর লেকচার 2-এর দ্বিতীয় খণ্ড। তোমরা খুব ভালো করে জানো, গত ক্লাসে কিন্তু আমরা শুরু করেছি লেকচার 2-এর প্রথম খণ্ড আলোচনা করেছি। একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে বিষয়টি হচ্ছে বাংলার মধ্যযুগের যে ইতিহাস। অর্থাৎ আমরা কিন্তু আলোচনা করছি বাংলার মধ্যযুগের ইতিহাস নিয়ে। আমরা দেখতে পাচ্ছি বাংলার মধ্যযুগের ইতিহাস। এখানে একটি বিষয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মাথায় রাখবো যে বাংলার মধ্যযুগের ইতিহাস বিষয়টি কিন্তু অত্যন্ত সেন্সিটিভ। মধ্যযুগের ইতিহাস শুরু হয়েছে 1204 খ্রিস্টাব্দ থেকে এবং আমরা এই লেকচারটি শেষ করব পলাশী যুদ্ধ অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে। তো গত ক্লাসের কথা যদি আমি একটু 2-4 মিনিট বলার চেষ্টা করি, আমরা গত ক্লাসে দেখেছি কিন্তু যে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় প্রতিষ্ঠা হয়েছিল মুসলিম আধিপত্য। আর বাংলাতে মুসলিম আধিপত্য বিস্তারের অগ্রনায়ক ছিলেন কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি 1204 সালে বাংলা জয় করেছিলেন। আমি তোমাদের দেখিয়েছিলাম যে 1204 থেকে 1206 পর্যন্ত বখতিয়ার খলজি বাংলা শাসন করেছেন, কিন্তু তখনও কিন্তু বাংলা স্বাধীন। তার কারণ উত্তর ভারত থেকে কিন্তু কেউ বাংলাকে নিয়ন্ত্রণ করছে না। ব্যাপারটা তাই দাঁড়ালো না? শশাঙ্ক যে স্বাধীনতা এনেছিলেন 606 খ্রিস্টাব্দে, শশাঙ্কের মৃত্যুর পরে মাৎস্যন্যায়, পাল বংশ, সেন বংশ, তখনও কিন্তু আমরা স্বাধীন। এবং সেনদের কাছ থেকে যখন বখতিয়ার খলজি ক্ষমতা নেন তখনও কিন্তু আমরা স্বাধীন, কারণ উত্তর ভারত থেকে বাংলাকে কিন্তু নিয়ন্ত্রণ কেউ করছে না। অনেকে মনে করতে পারে যে বখতিয়ার খলজি এলো তাহলে কি বাংলা পরাধীন হয়ে গেল? তা তো না। শাসক যেই আসুক না কেন, বাংলাদেশের ক্ষমতায় কারা আসতেন? আওয়ামী লীগ আসতেন, বিএনপি আসতেন, জাতীয় পার্টি আসতেন বা জামাত আসতেন। কিন্তু এখন তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কেউ তো ক্ষমতায় নেই, কিন্তু বাংলাদেশ তো স্বাধীন। প্রফেসর ইউনূস সরকার আছেন, বাংলাদেশ তো স্বাধীন। একইভাবে যে বাংলাকে যারাই শাসন করুক না কেন, বা বখতিয়ার খলজির আমলেও বাংলা স্বাধীন। তোমরা গত ক্লাসে দেখেছো যে বখতিয়ারের জীবনের শেষ অভিযানটা ছিল কিন্তু তিব্বত অভিযান, যেটাতে তিনি ব্যর্থ হন, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মারা যান। এবং বখতিয়ার খলজির মৃত্যুর পরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখেছি যে তারা 3 জন সেনাপতি, যাদেরকে বলা হয় খলজি মালিক, 3 জন সেনাপতি খলজি মালিকেরা কি করেছেন? এ বাংলাকে শাসন করেছেন। এবং খলজি মালিকদের মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রথম ছিলেন শিরান খলজি, দ্বিতীয় ছিলেন ইওয়াজ খলজি এবং তৃতীয় ছিলেন আলীমর্দান খলজি। বাট ইওয়াজ খলজি পুনরায় আবার ক্ষমতায় এসেছিলেন, যাকে আমরা খলজি মালিকদের শ্রেষ্ঠ বলেছি, যিনি বাংলার ইতিহাসে প্রথম নৌবহর কিন্তু গড়ে তুলেছিলেন। তবে ইওয়াজ খলজি বাংলার স্বাধীনতা ধরে রাখতে পারেননি। গত ক্লাসে আমি বলেছিলাম যে 1227 খ্রিস্টাব্দে বাংলা আবার পরাধীন হয়ে যায়। তার কারণ দিল্লির সুলতান ইলতুৎমিশ তার পুত্র নাসির উদ্দিনকে দিয়ে বাংলা জয় করান। এই যে 1227 খ্রিস্টাব্দে বাংলা পরাধীন হয়ে যায়, 1227 খ্রিস্টাব্দ থেকে আমি গত ক্লাসে বলেছিলাম 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা কি ছিল? পরাধীন ছিল। বাংলা দিল্লির প্রদেশে পরিণত হয়েছিল, বাংলা দিল্লির সুলতানদের অধীনে ছিল। দিল্লির সুলতানেরা এ বাংলার বিভিন্ন অঞ্চলে তারা শাসক পাঠাতেন এবং দিল্লি থেকে বাংলাকে নিয়ন্ত্রণ করতেন। আমি গত ক্লাসে এভাবে বলেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সে কথাটি হচ্ছে 1338 খ্রিস্টাব্দ বাংলা যখন আবার পুনরায় স্বাধীন হয়, সালটা ছিল 1338 খ্রিস্টাব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1338 খ্রিস্টাব্দে আমরা দেখতে পেয়েছিলাম সোনারগাঁও, বাংলার কোন অঞ্চল? সোনারগাঁও।
যেটি কিনা বর্তমান নারায়ণগঞ্জের মধ্যে অবস্থিত। তো এই সোনারগাঁয়ের শাসক ছিলেন, তার নাম ছিল, আমরা গত ক্লাসে কিন্তু দেখেছি যে বাহারাম খাঁ। সোনারগাঁয়ের শাসক ছিলেন বাহারাম খাঁ। তো সেই বাহারাম খাঁর মৃত্যু হয় 1338 খ্রিস্টাব্দে, এবং বাহারাম খাঁর যিনি বল্লম রক্ষক ছিলেন ফকরা, সেই ফকরা কী করলেন, দিল্লির সুলতানদের কাছ থেকে এই সোনারগাঁওকে স্বাধীন করলেন বা স্বাধীনতার ঘোষণা করলেন। তাহলে বাংলা 111 বছরের মতো যে পরাধীন ছিল 1227 থেকে 1338 পর্যন্ত, 1338-এ বাংলা আবার স্বাধীন হলো। কিন্তু তোমাদের নিশ্চিত মনে পড়ে সমগ্র বাংলা তো স্বাধীন হলো না, শুধু সোনারগাঁও স্বাধীন হলো দিল্লির অধীন থেকে। সেটা কে করলেন? ফখরুদ্দীন মুবারক শাহ ওরফে ফকরা করলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা এটাও দেখেছি যে ফখরুদ্দীন মুবারক শাহ কর্তৃক বাংলায় চালু হলো সুলতানি শাসন, বাংলার সুলতানি। যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন হয় বাংলার স্বাধীন সুলতানির যাত্রা হয়েছে কত সালে, তোমরা বলবা 1338 সালে। কার হাত ধরে স্বাধীন সুলতানির সূচনা হয়েছে? ফখরুদ্দীন মুবারক শাহর হাত ধরে। প্রশ্ন এটাও হতে পারে ফখরুদ্দীন মুবারক শাহ দিল্লির কাছ থেকে বাংলার কোন অঞ্চলকে প্রথম স্বাধীন করেছিলেন? সোনারগাঁও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতা কিন্তু ফখরুদ্দীন মুবারক শাহ। কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম ঠিক তার 4 বছর পরে, অর্থাৎ 1342 খ্রিস্টাব্দে, ঠিক তার 4 বছর পরে অর্থাৎ 1342 খ্রিস্টাব্দে আমরা দেখেছিলাম যে আরেকজন ব্যক্তি, তার নাম ছিল কিন্তু ইলিয়াস শাহ। তার নাম কি ছিল? ইলিয়াস শাহ। এই ইলিয়াস শাহ নামক ব্যক্তি তিনি কি করলেন? তিনি সোনারগাঁও ব্যতীত বাংলার আর যত অঞ্চল ছিল, সোনারগাঁও ব্যতীত বাংলার আর যত অঞ্চল ছিল সে অঞ্চলগুলোকে স্বাধীন করলেন ইলিয়াস শাহ দিল্লির কাছ থেকে। কিন্তু ইলিয়াস শাহ কখনোই কিন্তু ফখরুদ্দীন মুবারক শাহকে আক্রমণ করেননি বা তার সাথে কোনো ঝামেলাতেও যাননি। আমরা গত ক্লাসে দেখেছিলাম, জেনেছিলাম যে ফখরুদ্দীন মুবারক শাহ সম্পর্কে আমরা জানতে পারি মরক্কোর পর্যটক ইবনে বতুতার বিবরণ থেকে। তার একটি বিখ্যাত গ্রন্থ কিতাবুল রেহালার কথা কিন্তু আমি গত ক্লাসে উল্লেখ করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1338 থেকে আমরা দেখেছি 1349 পর্যন্ত শাসন করেছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ, এবং ফখরুদ্দীন মুবারক শাহর মৃত্যুর পরে ক্ষমতায় বসেছিলেন তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী বা সংক্ষেপে ইখতিয়ার গাজী। ইখতিয়ার গাজী শাসন করেছিলেন 1349 থেকে 1352 খ্রিস্টাব্দ পর্যন্ত, মাত্র 3 বছর। কারণ ইখতিয়ার উদ্দিন গাজীকে কিন্তু ছেড়ে কথা বলেননি ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ তিনি 1352 খ্রিস্টাব্দে ইখতিয়ার গাজীকে আক্রমণ করে পরাজিত করেন, এবং ইলিয়াস শাহ সোনারগাঁও কিন্তু কি করে নেন? দখল করে নেন। তাহলে একটা জিনিস কি একটু ভেবেছ যে প্রথম লেকচারে পড়েছিলা যে রাজা বিজয় সেন যেমন প্রথম কোনো রাজা যিনি সমগ্র বাংলার কি হয়েছিলেন? অধিপতি হয়েছিলেন বিজয় সেন। আর আমরা এবার আরেকজন শাসককে পেয়ে গেলাম যিনি ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ কিন্তু সমগ্র বাংলার অধিপতি হলেন, এবং এই ইলিয়াস শাহ কী করেছেন? তিনি সব জনপদগুলোকে একত্র করেছেন, একত্র করে তিনি কিন্তু বাঙ্গালা নামের প্রচলন করেছেন। কারণ আগে ছিল জনপদ, এক একটি জনপদ, সব জনপদগুলোকে একত্র করে বাঙ্গালা নাম দিয়েছিলেন ইলিয়াস শাহ, এবং আমরা তাকে কিন্তু শাহই বাঙ্গালা বলে থাকি। এবং এই ইলিয়াস শাহ ছিলেন স্বাধীন সুলতানির, বাংলার যে স্বাধীন সুলতানি সেই সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। বাংলার স্বাধীন সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কে? ইলিয়াস শাহ। এবং আমরা গত ক্লাসে শিখেওছিলাম যে ইলিয়াস শাহ তিনি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ইলিয়াস শাহী বংশ, তার নাম দিয়েই আমি বলেছি তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইলিয়াস শাহী বংশ। পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন হয় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা, আমরা বলবো ইলিয়াস শাহ। তো আজকের পড়ার মধ্যে প্রবেশ করো, সবাই গভীরভাবে নিঃশ্বাস নাও এবং এদিকে তোমরা তাকাও, লক্ষ্য করো। আমরা এবার দেখতে পাচ্ছি, প্রথমে যেটা বলে নেই যে বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা হলো কত খ্রিস্টাব্দে? 1338 খ্রিস্টাব্দে।
আজকে খুব ঠান্ডা মাথায় ক্লাসটা বুঝবে, কারণ বাংলার মধ্যযুগের ইতিহাসের এই জায়গাটা জটিল, কিন্তু যদি একবার ক্লিয়ারভাবে বুঝে নাও আমার মনে হয় না আর জটিলতা থাকবে। এবং আমি হরপ করে বলতে পারি, আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ এত ভেঙে তোমাকে এই জায়গাগুলো বুঝিয়ে দেবে। তো আশা করি মনোযোগ থাকবে তোমাদের এইদিকে। তো আমাদের বাংলার যে স্বাধীন সুলতানি, সেই বাংলার স্বাধীন সুলতানির সূচনা হলো 1338 খ্রিস্টাব্দে, এবং মনে রাখতে হবে এই স্বাধীন সুলতানি স্টে করেছে কিন্তু 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে বাংলায় যে স্বাধীন সুলতানি যুগের সূচনা হলো, তোমরা বোর্ডে লেখা দেখো 200 বছর স্টে করেছে সুলতানি। কত বছর স্টে করেছে তোমরা লক্ষ্য করে দেখো, এই স্বাধীন সুলতানি স্টে করেছে কিন্তু 200 বছর। এবং এই স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা আমরা জানি ফখরুদ্দিন মোবারক শাহ, এবং প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা কিন্তু জানি ইলিয়াস শাহ। তো আবার ইলিয়াস সাথে তোমরা ফিরে আসো, ইলিয়াস শাহ প্রতিষ্ঠা করেছিলেন ইলিয়াস শাহী বংশ। কি বংশ? ইলিয়াস শাহী বংশ। তার নামে বংশের নাম হয়েছে ইলিয়াস শাহী বংশ। যেমন এখন আমি যদি কোনো বংশ প্রতিষ্ঠা করি, তাহলে আমার নামে হয়তো হবে বন্ধন শাহী বংশ, তো ইলিয়াস শাহ তার নামে হয়েছে ইলিয়াস শাহী বংশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ইলিয়াস শাহী বংশের প্রথম শাসক আমরা সবাই জানি, তার নাম ইলিয়াস শাহ। এবং ইলিয়াস শাহকে বলা হচ্ছে কিন্তু শাহ-ই বাঙ্গালা, কারণ তিনি সব জনপদগুলোকে কি করেছিলেন? সব জনপদগুলোকে তিনি একত্র করেছিলেন। সব জনপদগুলোকে তিনি কি করেছিলেন? একত্র করেছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলিয়াস শাহ তিনি ক্ষমতায় বসেছিলেন আমরা জানি 1342 খ্রিস্টাব্দে, যিনি কিনা স্বাধীন সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। এবং 1342 থেকে 1358 খ্রিস্টাব্দ পর্যন্ত 1358 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন বাংলা স্বাধীন সুলতানির এই প্রকৃত প্রতিষ্ঠাতা, আমরা বলেছি ইলিয়াস শাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলিয়াস শাহ সম্পর্কে এই ধরনের প্রশ্নই কিন্তু হতে পারে, হুট করে হতে পারে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা সিম্পল ইলিয়াস শাহ, বাংলা স্বাধীন সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহ। যদি প্রশ্ন করে শাহ-ই বাঙ্গালা, ইলিয়াস শাহ বাংলার সব জনপদগুলোকে একত্র করেছিলেন, আমরা তাও বলবো ইলিয়াস শাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলিয়াস শাহ পরবর্তী সময়ে ক্ষমতায় বসেছিলেন তার পুত্র সিকান্দার শাহ। সিকান্দার শাহ, এবং সিকান্দার শাহ ক্ষমতায় বসেন 1358 খ্রিস্টাব্দে, অর্থাৎ পিতার মৃত্যুর পরে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগের ক্লাসেও বলেছি যে কোনো রাজা বা শাসক যদি খুব প্রতাপশালী হন, প্রচুর যুদ্ধ বিগ্রহ করেন, তার সন্তানেরা কিন্তু তেমন ছিলেন না। তো ইলিয়াস শাহ তিনি যেহেতু শক্তপোক্ত ভিত্তির উপরে বাংলা স্বাধীন সুলতানিকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি অনেক যুদ্ধ বিগ্রহ করেছেন। তার পুত্র সিকান্দার শাহ কিন্তু তেমন ছিলেন না। সিকান্দার শাহ ছিলেন খুবই বিদ্যানুরাগী বা শিক্ষানুরাগী। তিনি প্রচুর লেখাপড়া করতেন, তিনি লেখালেখি করতেন, এবং খুবই শিল্পানুরাগীও ছিলেন। তার আমলে অনেক স্থাপত্য নিদর্শনও কিন্তু তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিকান্দার শাহ, তার পিতা ছিলেন ইলিয়াস শাহ, অর্থাৎ ইলিয়াস শাহর পুত্র সিকান্দার শাহ, তিনি বিদ্যানুরাগী বা শিক্ষানুরাগী, এবং তিনি খুবই শিল্পানুরাগী ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিকান্দার শাহর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে তিনি পান্ডুয়া। চাপায়ের ওপাশে রয়েছে এই যে পান্ডুয়া, সেই পান্ডুয়ার আদিনা মসজিদ, আদিনা মসজিদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনও চাপাই নবাবগঞ্জে কিন্তু আদিনা কলেজ রয়েছে, ঠিক আছে। তো এই পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ। বিভিন্ন সময় পরীক্ষাতে জব সলিউশন ঘাটলে দেখবে যে প্রশ্নটি কিন্তু এসেছে ইতিপূর্বে, যে বাংলার কোন সুলতান পান্ডুয়ার আদিনা মসজিদ বানিয়েছিলেন? সিকান্দার শাহ। বাংলার কোন সুলতান শিক্ষানুরাগী এবং শিল্পানুরাগী ছিলেন? সিকান্দার শাহ। এবং যদি বলা হয় সিকান্দার শাহর পুত্রকে, সিকান্দার শাহর পিতাকে আমরা বলবো ইলিয়াস শাহ।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিকান্দার শাহ তেমন কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহ করেননি এবং 1358 থেকে আমরা দেখতে পাই 1393 খ্রিস্টাব্দ পর্যন্ত, বেশ অনেকটা সময় কিন্তু 1358 থেকে 1393 খ্রিস্টাব্দ পর্যন্ত বেশ খানিকটা সময় কিন্তু শাসন করেছেন কে? সিকান্দার শাহ। তাহলে আমরা ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা দেখেছি ইলিয়াস শাহ, ইলিয়াস শাহর পরে দেখলাম আমরা কিন্তু সিকান্দার শাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিকান্দার শাহ পরবর্তী সময়ে ক্ষমতায় যিনি বসেছেন, সিকান্দার শাহর পুত্র, আমরা এখানে লেখার চেষ্টা করি, ওনার নাম গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, সেটি হচ্ছে সিকান্দার শাহর মৃত্যুর পরে। সিকান্দার শাহর মৃত্যুর পরে অনেক সময় ঐতিহাসিকরা এমনও কথা বলেছেন যে সিকান্দার শাহকে নাকি হত্যা করা হয়েছিল এবং তার পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ নাকি কি করেছিলেন? হত্যা করেছিলেন। এমনও কথা কিন্তু আমরা শুনতে পাই। তো যাই হোক, গিয়াসউদ্দিন আজম শাহ ক্ষমতায় বসলেন 1393 খ্রিস্টাব্দে, অর্থাৎ পিতার মৃত্যুর পরে ক্ষমতায় বসলেন গিয়াসউদ্দিন আজম শাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গিয়াসউদ্দিন আজম শাহ কিন্তু খুবই সাহিত্যিক মনা মানুষ ছিলেন। কিভাবে দেখো, তার কারণ এই গিয়াসউদ্দিন আজম শাহ কিন্তু পত্রালাপ করতেন, মানে পত্র মারফত কথাবার্তা বলতেন এবং গিয়াসউদ্দিন আজম শাহ তিনি পত্রালাপ করতেন মূলত পারস্যের কবি হাফিজের সাথে। এইভাবেও কিন্তু প্রশ্ন অনেকবার এসেছে যে বাংলার কোন সুলতান পত্রালাপ করতেন বা পারস্যের কবি হাফিজের সাথে যোগাযোগ করতেন? আমরা বলবো গিয়াসউদ্দিন আজম শাহ। এমনও ঘটনা ঘটেছে, গিয়াসউদ্দিন আজম শাহ যেহেতু নিজে কবি ছিলেন, তিনি কিন্তু অনেক সময় অনেক কবিতা লিখতে যে হয়তো যদি লিখতে পারছেন না, তিনি সেটি পাঠিয়ে দিতেন হাফিজের কাছে এবং হাফিজ কিন্তু বাকি অংশটা কি করে দিতেন? শেষ করে দিতেন। এছাড়া তোমরা জানো মহাকাব্য মানে শাহনামা মহাকাব্যের নাম কিন্তু তোমরা জানো। কি মহাকাব্য? শাহনামা, যেটি ফেরদৌসি রচনা করেছিলেন। কে রচনা করেছিলেন? ফেরদৌসি। এবং সেখানেও কিন্তু এটা এই গিয়াসউদ্দিন আজম শাহর আমলেই কিন্তু সেটি রচিত হয়েছিল, পারস্যের কবি। তো মনে রাখবো আমরা যে গিয়াসউদ্দিন আজম শাহ তিনি এমন একজন সুলতান ছিলেন যিনি পত্রালাপ করতেন, তিনি পারস্যের কবি হাফিজের সাথে কি করতেন? যোগাযোগ করতেন। খুবই কাব্যিক ছিলেন কিন্তু গিয়াসউদ্দিন আজম শাহ। এবং গিয়াসউদ্দিন আজম শাহ তিনি 1393 থেকে আমরা যতটুকু জানি 1411 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছেন। 1393 খ্রিস্টাব্দ থেকে তিনি শাসন করেছেন 1411 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইলিয়াস শাহী বংশের প্রথম 3 জন শাসক কিন্তু দেখে ফেললাম। প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহ, ইলিয়াস শাহর পুত্র দেখেছি সিকান্দার শাহ। খুব বেশি প্রশ্ন কিন্তু হয় না। সিকান্দার শাহ নিয়ে প্রশ্ন হতে পারে পান্ডুয়ার আদিনা মসজিদকে নির্মাণ করেছেন বা বাংলার কোন সুলতান শিক্ষানুরাগী শিল্পানুরাগী ছিলেন? আমরা বলেছি সিকান্দার শাহ। সিকান্দারের পরে ক্ষমতায় বসেছেন গিয়াসউদ্দিন আজম শাহ, যিনি কিন্তু পত্রালাপ করতেন, যিনি কিনা আমি বলেছি যে পারস্যের কবি হাফিজের সাথে তিনি পত্রালাপ করেছেন। তো গিয়াসউদ্দিন আজম শাহর পরে ক্ষমতায় বসেছিলেন সাইফুদ্দিন হামজা শাহ। সাইফুদ্দিন হামজা শাহ, তার থেকে প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তাকে কেন লিখছি একটু বলি। 1411 খ্রিস্টাব্দ থেকে 1414 মাত্র 3 বছরের মতো সময় শাসন করেছেন, মাত্র 3 বছরের মতো শাসন করেছেন সাইফুদ্দিন হামজা শাহ। এখন প্রশ্ন দেখা দিল যে এত অল্প সময় কেন হামজা শাহ? আসল কথা হচ্ছে আমাদের দিনাজপুর অঞ্চল, আজকে যেটা দিনাজপুর, এই দিনাজপুর অঞ্চলে একজন জমিদার ছিলেন। সেই অঞ্চলটার নাম ভাতুরিয়া। অঞ্চলের নামটা যদি আমি এখানে একটু লিখি, ভাতুরিয়া। তো মূলত এই ভাতুরিয়ার জমিদার ছিলেন
তোমরা মাথায় রাখবা দিনাজপুর অঞ্চলের এই ভাতুরিয়ার জমিদার ছিলেন রাজা গণেশ, হিন্দু জমিদার। লোকের নামটি আমি কি বলেছি, ওনার নাম রাজা গণেশ। অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে কিন্তু যে রাজা গণেশ তিনি কোথাকার জমিদার ছিলেন, তিনি ভাতুরিয়ার জমিদার ছিলেন এবং খুব পাওয়ারফুল শক্তিশালী জমিদার ছিলেন। তো সমস্যা হচ্ছে এই যে 1414 সাল যখন সাইফুদ্দিন হামজা শাহ ক্ষমতায়, ওনার পিতা গিয়াসউদ্দিন আজম শাহ যিনি কাব্যিক ছিলেন, পত্রালাপ করতেন, তো সেই সাইফুদ্দিন হামজা শাহ যখন ক্ষমতায়, তখন রাজা গণেশ তিনি কি করে বসেন, এই সাইফুদ্দিন হামজা শাহকে আক্রমণ করে বসেন। তাহলে সাইফুদ্দিন হামজা শাহকে আক্রমণ করেন কে? আমরা বলেছি রাজা গণেশ। এবং যুদ্ধ হয়, যুদ্ধে সাইফুদ্দিন হামজা শাহ পরাজিত এবং নিহত হন এবং এ বাংলার ক্ষমতা চলে যায় রাজা গণেশের হাতে। তাহলে আমরা পড়ছি কিন্তু বাংলার সুলতানি। তাহলে দেখো বাংলার সুলতানির প্রথমে ছিল ফখরুদ্দিন বা তার পুত্র, এদিকে পক্ষান্তরে ইলিয়াস শাহী বংশ কিন্তু শাসন করলো। ইলিয়াস শাহী শাসন করেছে দেখেছো 1342 থেকে 1414 পর্যন্ত। আর 1414 ইলিয়াস শাহী শাসনের সমাপ্তি ঘটে, বাংলার ক্ষমতা চলে যায় ভাতুরিয়ার জমিদার রাজা গণেশের হাতে। তাহলে আমরা এখন তৃতীয় পর্যায়ে প্রবেশ করব। প্রথম পর্যায়ে আমরা ফখরুদ্দিন এবং তার পুত্রকে দেখলাম, দ্বিতীয় পর্যায়ে আমরা ইলিয়াস শাহী বংশ দেখলাম। এবার থার্ড পর্যায়ে আমরা প্রবেশ করছি, কারণ তোমরা বুঝতে পেরেছ ইলিয়াস শাহীদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিল রাজা গণেশ। রাজা গণেশ কোথাকার জমিদার? আমরা বলবো তিনি প্রথম জীবনে ভাতুরিয়ার জমিদার ছিলেন। ওই অঞ্চলটা আজকের দিনাজপুর। তাহলে রাজা গণেশ ক্ষমতায় বসলেন কিন্তু 1414 সালে। এবং তিনি কোন বংশের শাসনের অবসান ঘটিয়েছেন? আমরা স্পষ্ট ভাষায় বলেছি তিনি কিন্তু ইলিয়াস শাহী বংশের শাসনের অবসান ঘটিয়েছেন। তো যাই হোক, রাজা গণেশ ক্ষমতায় বসে তিনি এত অত্যাচার করেছেন, এত নির্যাতন করেছেন মুসলিমদের উপরে, যে এই অত্যাচার নির্যাতনের মানে মুসলিমরা যখন সইতে পারছিল না, তখন আমরা দেখতে পেয়েছি যে ইব্রাহিম শর্কি, ভারতের একজন শাসক ইব্রাহিম শর্কি, এই ইব্রাহিম শর্কি তিনি তার সেনাবাহিনীকে বাংলায় পাঠান রাজা গণেশের সাথে যুদ্ধ করতে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে রাজা গণেশের অপরাধ কি? আমি বলেছি তিনি মুসলিমদের উপরে অত্যাচার করেছেন, মুসলিমদের উপরে তিনি নির্যাতন করেছেন। এ কথা রটে গেলে আমরা বলেছি ভারতের একজন শাসনকর্তা ইব্রাহিম শর্কি তিনি তার সেনাবাহিনীকে পাঠান এবং তার সেনাবাহিনীর সাথে রাজা গণেশের যুদ্ধ হয় এবং যুদ্ধে কিন্তু রাজা গণেশ পরাজিত হন। কিন্তু পরাজিত হয়েও রাজা গণেশ ক্ষমতায় থাকতে পারেন। কিভাবে থাকতে পারেন? তার কারণ হচ্ছে রাজা গণেশের একটি ছেলে ছিল, যে ছেলের নাম ছিল যদু। রাজা গণেশের ছেলের নাম কি? যদু। তো সমস্যা হয় কি, যখন মুসলিমরা ইব্রাহিম শর্কির সেনাবাহিনী এসে রাজা গণেশকে পরাজিত করবার পরে আমরা দেখেছি যে রাজা গণেশ তার পুত্র যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করে এবং যদুর নাম হয় জালালউদ্দিন। যদুর নাম হয় জালালউদ্দিন মোহাম্মদ। আসলে অনেক সময় এরকম প্রশ্ন এসেছে জব সলিউশনে, দেখবা রাজা গণেশের পুত্র কে? তো যে পড়াশোনা করেনি এ বিষয়ে জানে না, সে কল্পনাতেও আনতে পারে না যে রাজা গণেশের ছেলে জালালউদ্দিন মাহমুদ, এটা তো মাথায় আসবে না কারো, যে গণেশের ছেলে জালালউদ্দিন মাহমুদ হয়। কিন্তু তোমরা আজকে বুঝলা যে ইব্রাহিম শর্কি কি করেছিলেন, রাজা গণেশের পুত্রকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন শাস্তিস্বরূপ। তো যাই হোক, এই রাজা গণেশ এবং তার পুত্র জালালউদ্দিন মাহমুদ তারা কিন্তু শাসন করেছেন বেশ কয়েক বছর। আমরা মাথায় রাখবো রাজা গণেশ এবং তার পুত্র জালালউদ্দিন মাহমুদ তারা 1414 থেকে 1442 পর্যন্ত কি করেছেন? শাসন করেছেন। তাহলে তোমরা দেখেছো, আবারও বলি, প্রথম পর্যায়ে দেখলা কি ফখরুদ্দিন এবং তার পুত্র,
তোমরা দ্বিতীয় পর্যায়ে দেখেছো ইলিয়াস শাহী বংশ, তোমরা দ্বিতীয় পর্যায়ে দেখেছো ইলিয়াস শাহী বংশ। তৃতীয় পর্যায়ে দেখলা যে ভাতুরিয়ার জমিদার রাজা গণেশ এবং তার পুত্র 1414 থেকে 1442 পর্যন্ত শাসন করেছেন এবং তাদের 1442-এ শাসনাবসান হয়েছে। তাহলে এখন প্রশ্ন, 1442-এ আবার কি হলো? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি হলো শুধু মুখে জানো, প্রশ্ন আসবে না সেখান থেকে। কারণ 1442 খ্রিস্টাব্দে পুনরায় 1442 খ্রিস্টাব্দে পুনরায় আবার প্রতিষ্ঠা লাভ করে ইলিয়াস শাহী বংশ। তাহলে দেখেছো কামব্যাক করেছে কারা? আবার ইলিয়াস শাহী বংশ। তোমরা রিসেন্ট দেখতে পাচ্ছ না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে মানে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে, কিন্তু অনেক গবেষক আবার বলছে যে আওয়ামী লীগ হয়তো আবার ফিরে আসতে পারে, আবার ভয়ঙ্করভাবে ক্ষমতায় বসতে পারে। এরকম আমরা ফেসবুক, টিভি, মিডিয়াতে দেখি না? তো ওরকমই রাজা গণেশ ইলিয়াস শাহী বংশের অবসান ঘটিয়েছিলেন। ঘটিয়ে গণেশ এবং তার পুত্র প্রায় কিন্তু 30 বছরের কাছাকাছি সময় তারা শাসন করেছিলেন, কিন্তু তাদের হটিয়ে আবার পুনরায় ক্ষমতায় আসে কারা? ইলিয়াস শাহীরা। তাহলে কখনো যদি কোনোদিন দেখো পরীক্ষাতে প্রশ্ন হয়েছে ইলিয়াস শাহী বংশ পুনঃপ্রতিষ্ঠা হলো কত সালে, তোমরা বলবে ইলিয়াস শাহী বংশ পুনঃপ্রতিষ্ঠা হয়েছে 1442 সালে। তোমরা বলবে ইলিয়াস শাহী বংশ আবার মানে পুনঃপ্রতিষ্ঠা হলো 1442 সালে এবং 1442 থেকে তোমরা মনে রেখো 1487 সাল পর্যন্ত শাসন করেছেন কারা? এই ইলিয়াস শাহীরা। তাহলে চতুর্থ পর্যায়ে আমরা শেষ করলাম। চতুর্থ পর্যায়ে আবার দেখলাম ইলিয়াস শাহীরা শাসন করলো। আবারও বলি, প্রথম পর্যায়ে কিন্তু ফখরুদ্দিন এবং তার পুত্র, দ্বিতীয় পর্যায়ে ইলিয়াস শাহী বংশ, তৃতীয় পর্যায়ে রাজা গণেশ এবং তার পুত্ররা, এবং চতুর্থ পর্যায়ে আমরা আবার দেখলাম ইলিয়াস শাহী বংশ শাসন করেছে। কিন্তু এই যে দ্বিতীয় মেয়াদে ইলিয়াস শাহীরা যখন শাসন করেছে তখন তেমন কোনো সিগনিফিক্যান্ট ঘটনা বা বিষয় তাদের মধ্যে ছিল না, বরং এ সময় ইলিয়াস শাহী শাসকেরা অত্যন্ত আমোদ প্রমোদ প্রিয় হয়ে ওঠে। এ সময় ইলিয়াস শাহী বংশের শাসকেরা অত্যন্ত দুর্বল হয়ে ওঠে। আর এই দুর্বলতার সুযোগ নেয় কারা জানো? ইলিয়াস শাহীরা যখন আমোদ প্রমোদ বা অলসতার মধ্যে জীবন কাটাচ্ছিল তখন এই বিষয়টার সুযোগ নিয়েছিল এই ইলিয়াস শাহীদের একদল দাস ছিল, একদল কৃতদাস ছিল, যে কৃতদাসদেরকে বলা হতো হাবশি। যে কৃতদাসদেরকে কি বলা হতো? বলা হতো হাবশি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাবশিরা মূলত কি? তারা কৃতদাস। তারা কাদের কৃতদাস ছিল? এই ইলিয়াস শাহী বংশের শাসকদের কৃতদাস ছিল। তো ইলিয়াস শাহী বংশ যখন দুর্বল হয়ে পড়ে তখন এই কৃতদাসরা, হাবশিরা, তারা কি করে? ইলিয়াস শাহী বংশের অবসান ঘটিয়ে দেয়। তাহলে তোমরা লক্ষ্য করো, দ্বিতীয় মেয়াদে ইলিয়াস শাহীরা এসে কোনো সিগনিফিকেন্ট কোনো ঘটনা বা কাজ তারা করতে পারেনি, বরং তারা বিলাসিতা, আমোদ প্রমোদে ব্যস্ত হয় এবং সেই সুযোগে তাদের কৃতদাসরা তাদেরকে ক্ষমতাচ্যুত করে বসে। এবং তোমরা মনে রেখো, এই যে 1487 সাল, এই 1487 সালে আমরা দেখতে পাই ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে। আর ইলিয়াস শাহী বংশের অবসান দ্বিতীয়বার কাদের দ্বারা ঘটে? হাবশিদের দ্বারা ঘটে। এবং 1487 সালে এ বাংলার ক্ষমতায় বসে হাবশিরা এবং তাদের শাসনকে বলা হয় হাবশি শাসন। তাদের শাসনকে কি বলা হয়? হাবশি শাসন। তাহলে মাথায় নাও, এদিকে তাকাও, বোঝো ইলিয়াস শাহী বংশ প্রথম একবার বিতাড়িত হয়েছিল রাজা গণেশের দ্বারা এবং ফাউল অ্যান্ড ফাইনালভাবে ইলিয়াস শাহী বংশ দ্বিতীয়বার বিতাড়িত হলো কাদের দ্বারা? হাবশিদের দ্বারা। তারা কৃতদাস। তারা কাদের কৃতদাস? তারা কিন্তু এই রাজা মানে ইলিয়াস শাহীদেরই কৃতদাস ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পঞ্চম পর্যায়ে চলে এলাম। বাংলার স্বাধীন সুলতানির পঞ্চম পর্যায়ে আমরা চলে এলাম। তো পঞ্চম পর্যায়ে কি আসলো? হাবশি শাসন। হাবশি শাসন।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করছি যে হাবশি শাসন প্রতিষ্ঠা হলো, এবং আমি কিন্তু পরিষ্কার ভাষায় বলেছি তারা কিন্তু কৃতদাস ছিল প্রথম জীবনে। কাদের কৃতদাস? আমি বলেছি যে তারা ছিল কিন্তু মূলত ইলিয়াস শাহী বংশের কৃতদাস। তো হাবশি শাসন প্রতিষ্ঠা হলো আমরা দেখতে পাই 1487 সালে। ভালো কথা। 1487 সাল থেকে তারা শাসন করেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাত্র 1493 সাল পর্যন্ত, অর্থাৎ তারা মাত্র 6 বছর শাসন করেছে, এবং এই 6 বছরে তাদের 6 জন সুলতান নিহত হয়েছে। তো কৃতদাসদের আমলে বাংলা কিন্তু খুবই বিশৃঙ্খল একটা অরাজক অবস্থা বাংলাতে সৃষ্টি হয়। তার কারণ তোমরা দেখতে পেয়েছো যে এই 6 বছরে 6 জন কৃতদাস তারা কি হয়েছে? নিহত হয়েছে। কৃতদাস সুলতান নিহত হয়েছে। তার মানে এই 6 বছর কিন্তু বাংলার শাসনে একটা অন্ধকার যুগ বলেও আমরা আখ্যায়িত করতে পারি। তবে হ্যাঁ, কৃতদাসদের সময়ও কিন্তু বাংলা স্বাধীনই ছিল, কারণ উত্তর ভারত থেকে বা দিল্লি থেকে কেউ কিন্তু বাংলাকে নিয়ন্ত্রণ করেনি। কারণ আমি ক্লাসে আগেই কিন্তু বলেছি যে 1338 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু কি প্রতিষ্ঠা হয়েছে? বাংলার স্বাধীন সুলতানি, যে স্বাধীন সুলতানি স্টে করেছে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 200 বছর কিন্তু স্টে করেছে। তার মানে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন দেখবার বিষয় এর শেষটা কিভাবে হয় বা বাংলা কিভাবে আবার পরাধীন হয়ে ওঠে। তো আমরা দেখতে পেলাম যে 1487 থেকে 1493 এই 6টা বছরে মাত্র 6 জন শাসক এবং 6 জন শাসকই হাবশিদের নিহত হয়েছে। এখন এই হাবশি শাসনের অবসানকে ঘটালেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হাবশি শাসনের অবসান যিনি ঘটিয়েছেন ওনার নাম হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ। আলাউদ্দিন হুসেন শাহ, তিনি কিন্তু দিল্লি বা বাইরের কোনো মানুষ না, আমাদের অঞ্চলেরই মানুষ। এই আলাউদ্দিন হুসেন শাহ তিনি কি করলেন? তিনি এই হাবশি শাসনের অবসান ঘটিয়ে দিলেন 1493 সালে। তাহলে এই যে দুর্যোগপূর্ণ যে গোলযোগপূর্ণ যে বংশ চলছিল, হাবশি শাসন চলছিল, তার অবসান ঘটালেন আলাউদ্দিন হুসেন শাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা ষষ্ঠ পর্যায় এবং শেষ পর্যায়ে প্রবেশ করব। ষষ্ঠ পর্যায়টা হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ যখন হাবশিদের অবসান ঘটালেন এবং আলাউদ্দিন হুসেন শাহ তার নামে প্রতিষ্ঠা করলেন এ বাংলায় হুসেন শাহী বংশ। হুসেন শাহী বংশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হুসেন শাহী বংশ যে প্রতিষ্ঠা হলো বাংলায়, সেই হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে যদি পরীক্ষাতে আসে তোমরা বলবা আলাউদ্দিন হুসেন শাহ। এবং হুসেন শাহী বংশ প্রতিষ্ঠা হলো মূলত 1493 সালে। কারদের শাসনের অবসানে? হাবশি শাসনের অবসানে। তো আমরা লিখি, আবার একটু লিখি, আলাউদ্দিন হুসেন শাহ প্রথম শাসক যিনি, আলাউদ্দিন হুসেন শাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম কথা আগে বলে নেই, বাংলার যে 200 বছরের সুলতানি, বাংলার যে 200 বছরের সুলতানি 1338 থেকে 1538, এই 200 বছরের সুলতানির সবচেয়ে শ্রেষ্ঠ সুলতান কিন্তু আলাউদ্দিন হুসেন শাহ। তুমি মানে ক্লাসের শুরু থেকে যতজন সুলতান পড়ছিলে তার মধ্যে শ্রেষ্ঠ সুলতান কিন্তু আমি কাকে বলেছি? আলাউদ্দিন হুসেন শাহকে। এখানে একটি কথা তোমাদেরকে বলে রাখা ভালো, ধরো পরীক্ষাতে কখনো প্রশ্ন হতে পারে বাংলার সবচেয়ে জনপ্রিয় সুলতান কে? তাহলে দেখো দুটো পয়েন্ট, একটি হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এবং অপরটি হচ্ছে জনপ্রিয় সুলতান। পরীক্ষাতে কিন্তু দুভাবে প্রশ্ন হতে পারে। এখন তুমি ক্লাসে শিখে ফেলেছো যে শ্রেষ্ঠ হচ্ছেন আলাউদ্দিন হুসেন শাহ, এটা তুমি শিখে ফেললা, তাই কি না? যে শ্রেষ্ঠকে আলাউদ্দিন হুসেন শাহ। কিন্তু যদি এখন পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার সবচেয়ে জনপ্রিয় সুলতানকে, তাহলে সেটি হতো ওই যে প্রথমে ইলিয়াস শাহী বংশের
ওনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। জনপ্রিয় হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ, ওই যে যিনি পত্রালাপ করতেন, যিনি পারস্যের কবি হাফিজের সাথে পত্রালাপ করতেন, ক্লাসের শুরুতে কিন্তু পড়িয়েছি। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন হয় বাংলার স্বাধীন সুলতানির শ্রেষ্ঠ সুলতানকে, তাহলে তোমরা বলবা আলাউদ্দিন হুসেন শাহ, যিনি কিন্তু হাবশি শাসনের অবসান ঘটিয়ে 1493-তে ক্ষমতায় আসেন। আর যদি বলা হয় বাংলার স্বাধীন সুলতানির সবচেয়ে জনপ্রিয় সুলতানকে, তখন তোমরা বলবা গিয়াসউদ্দিন আজম শাহ, যিনি পত্রালাপ করতেন। দেখো না, জনপ্রিয় মানুষদের সাথে সবার হাই হ্যালো থাকে, পত্রালাপ থাকে, এখন তো ফোনে কথা থাকে, চ্যাটিং থাকে, কিন্তু তখন তো আর ফোন চ্যাটিং ছিল না, তাই পত্রালাপ হতো। তাহলে জনপ্রিয় বললে গিয়াসউদ্দিন আজম শাহ, শ্রেষ্ঠ বললে আলাউদ্দিন হুসেন শাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলাউদ্দিন হুসেন শাহর সমসাময়িক ছিলেন কিন্তু হিন্দুদের একজন মহাপুরুষ, অবতার বা দেবতা, যার নাম ছিল শ্রী শ্রী চৈতন্য। তোমরা জানো বিভিন্ন সময় পরীক্ষাতে প্রশ্নটি এসেছে যে আলাউদ্দিন, প্রশ্নটা এভাবে করেছে যে শ্রী চৈতন্য দেবের সমসাময়িক বাংলার সুলতান ছিলেন কে? তোমরা বলবা আলাউদ্দিন হুসেন শাহ। শ্রী চৈতন্যের সমসাময়িক বাংলার সুলতান কে ছিলেন? আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন। এবং তোমরা জানো যে এই শ্রী চৈতন্য কিন্তু বাংলা সাহিত্যে একটি লাইনও তিনি লেখেননি। একটি লাইন না লিখেও কিন্তু শ্রী চৈতন্যর নামে কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগ কিন্তু সৃষ্টি হয়েছে। তো শ্রী চৈতন্যদেব ছিলেন আলাউদ্দিন হুসেন শাহর সমসাময়িক। তো আলাউদ্দিন হুসেন শাহকে বলা হতো, তারকে উপাধি দিয়েছিল, বা ঐতিহাসিকরা বা হেনকালের ঐতিহাসিকরা তাকে বলেন যে তিনি নাকি বাংলার আকবর। বাংলার আকবর। আসলে তোমরা জানো মুঘল বংশ ছিল ভারতে। হ্যাঁ, আমি পড়াবো লেকচার 3-এ মুঘল বংশ ভারত ইতিহাসে। তো মুঘল বংশের শাসক ছিলেন আকবর। তো আকবর তিনি খুব উদারনৈতিক শাসক ছিলেন, তার কাছে সবাই সমান ছিল। তো আলাউদ্দিন হুসেন শাহ ঠিক তেমন একজন শাসক, তার কাছে হিন্দুরা এবং মুসলিমরা উভয়ই সমান ছিলেন। এজন্য বাংলার আকবর বলা হয় কিন্তু আলাউদ্দিন হুসেন শাহকে। এটা পরীক্ষাতে আসতে পারে যে বাংলার আকবরকে আলাউদ্দিন হুসেন শাহ। তাছাড়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলাউদ্দিন হুসেন শাহর একাধিক উপাধি ছিল, যে উপাধিগুলো কিন্তু ইতিপূর্বে পরীক্ষাতে এসেছে। আলাউদ্দিন হুসেন শাহর উপাধির মধ্যে ছিল কৃষ্ণাবতার। কি বতার? কৃষ্ণাবতার। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন হয় যে কৃষ্ণাবতার এটা কার উপাধি? আলাউদ্দিন হুসেন শাহর। আর একটা উপাধি ছিল নৃপ্রতিতিলক। প্রথম বলেছি কৃষ্ণাবতার মানে কৃষ্ণের অবতার, কৃষ্ণাবতার, নৃপ্রতিতিলক, আরেকটি বলবো জগতভূষণ। তাহলে 3টি উপাধি বলেছি, কৃষ্ণাবতার, নৃপ্রতিতিলক, জগতভূষণ। এই উপাধিগুলো কার ছিল? আলাউদ্দিন হুসেন শাহ, বাংলার শ্রেষ্ঠ সুলতানের ছিল। এবং তাকে কিন্তু আমি বলেছি হেনকালের ঐতিহাসিকরা তাকে বাংলার আকবর বলেও কি করেছেন? অভিহিত করেছেন। এবং আলাউদ্দিন হুসেন শাহ কিন্তু তিনি শ্রী চৈতন্য দেবেরও পৃষ্ঠপোষকতা করেছেন। এখন মূল বিষয়টা হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ মুসলমানদের জন্য কি করলেন? প্রশ্ন দেখা দিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলাউদ্দিন হুসেন শাহ, তোমরা যদি চাপাই নবাবগঞ্জে যাও, সংক্ষেপে লিখি CNG, চাপাই নবাবগঞ্জ। তোমরা যদি চাপাই নবাবগঞ্জে যাও, তোমরা দেখবে সেখানে রয়েছে গড়ের ছোট সোনা মসজিদ। কি রয়েছে? গড়ের ছোট সোনা মসজিদ। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় গড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছেন, আমরা বলবো আলাউদ্দিন হুসেন শাহ করেছেন। গড়ের সোনা মসজিদের অবস্থান কোথায়? চাপাই নবাবগঞ্জে। তার জীবনের উল্লেখযোগ্য একটি কৃতিত্ব হচ্ছে এই গড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ। তাহলে পরীক্ষাতে প্রশ্ন হতেই পারে গড়ের ছোট সোনা মসজিদ কার আমলে নির্মাণ হয়েছে? আলাউদ্দিন হুসেন শাহর আমলে নির্মাণ হয়েছে। নৃপ্রতিতিলক, জগতভূষণ, কৃষ্ণাবতার, এটা কার উপাধি? আমরা বলতে পারি আলাউদ্দিন হুসেন শাহর উপাধি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলাউদ্দিন হুসেন শাহ বাংলার শ্রেষ্ঠ সুলতান, যিনি 1493 সাল থেকে আমরা দেখেছি
সাল পর্যন্ত রাজত্ব করেছেন। হ্যাঁ, 1519-এ চলে আসলাম, মন কিন্তু ব্যথায় ভরে উঠতেছে। তার কারণ 1538 সালে যেয়ে কিন্তু বাংলা আবার কি হবে, পরাধীন হবে। এই যে 200 বছরের সুলতানির সূচনা হয়েছে, আমরা বুঝতে পারছি এই সুলতানি শেষের পথে চলে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাথায় রাখার চেষ্টা করব আলাউদ্দিন হোসেন শাহ মৃত্যু পরবর্তী সময়ে। এই প্রশ্নটি কিন্তু একবার বিসিএস, আমার মনে পড়ছে না 45 না 46-এ আসলো, যে আলাউদ্দিন হোসেন শাহ শাসন আমল কত। তোমরা মনে রেখো 1493 থেকে 1519। অপশনে ভুল ছিল অপশনটা, কিন্তু প্রকৃত তথ্য 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আমরা এবার দেখার চেষ্টা করব যে আলাউদ্দিন হোসেন শাহর মৃত্যুর পরে ক্ষমতায় বসলেন কে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু হোসেন শাহী বংশ শাসন করছে। আলাউদ্দিন হোসেন শাহর মৃত্যুর পরে ক্ষমতায় বসেছে তার পুত্র নসরত। আমরা মাথায় রাখবো তার পুত্র নসরত শাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নসরত শাহর একটাই কৃতিত্ব আমরা শুধু মনে রাখবো, কারণ একটু আগে দেখেছি যে গৌড়ের ছোট সোনা মসজিদ কে বানিয়েছেন। গৌড়ের ছোট সোনা মসজিদ বানিয়েছেন আমরা দেখেছি আলাউদ্দিন হোসেন শাহ, আর নসরত শাহ বানিয়েছিলেন গৌড়ের বড় সোনা মসজিদ। গৌড়ের বড় সোনা মসজিদ। তাহলে বাবা বানিয়েছিল ছোট আর বড় ছেলে বানিয়েছে বড়। বড় সোনা মসজিদটা এখন ইন্ডিয়ার মধ্যে পড়ে গিয়েছে। সবসময় বাবারা কিন্তু এটাই চান ছেলেরা তার চেয়ে বড় হোক। তো এভাবে মনে রাখো, ছোট সোনা কার? ছোট সোনা কিন্তু বাবার, আলাউদ্দিন হোসেন শাহর। আর বড় সোনা কার? বড় সোনা কিন্তু তার পুত্র নসরত শাহর। তাহলে গৌড়ের বড় সোনা মসজিদ কার আমলে নির্মাণ হয়েছে? নসরত শাহর আমলে নির্মাণ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে যাব শেষ লগ্নে। শেষ লগ্নটি হচ্ছে এই যে হুসেন শাহী বংশ শাসন করছে, এই হুসেন শাহী বংশের শেষ শাসক ছিলেন মাহমুদ শাহ। কে ছিলেন? মাহমুদ শাহ। এখন প্রশ্ন, এই মাহমুদ শাহ তিনি বাংলার স্বাধীনতা ধরে রাখতে পারেননি। বাংলাকে প্রথম স্বাধীন করেছিলেন শশাঙ্ক 606-এ, যে বাংলা পরাধীন হয় 1227-এ, যখন ইওয়াস খলজি শাসন করছিলেন। ফখরুদ্দিন মুবারক শাহ আবার যে বাংলাকে স্বাধীন করলেন, যে বাংলায় স্বাধীন সুলতানি সূচনা করলেন, ফখরুদ্দিন মুবারক শাহ। কিন্তু মাহমুদ শাহ তিনি সেই স্বাধীন সুলতানি ধরে রাখতে পারেননি। কেন পারেননি তার ব্যাখ্যা শোনো। সালটা ছিল 1538। একজন ব্যক্তি ছিলেন যার প্রকৃত নাম ফরিদ, যার প্রকৃত নাম ফরিদ। পরবর্তীতে তিনি নাম ধারণ করেন শেরশাহ। কি নাম ধারণ করেন? শেরশাহ নাম ধারণ করেন। তো ফরিদ তিনি বাংলা আক্রমণ করেন, তিনি মাহমুদ শাহকে আক্রমণ করেন এবং পরাজিত করেন। আর ফরিদের আক্রমণে মাহমুদ শাহ পরাজিত হন এবং বাংলার যে 200 বছরের সুলতানি, সে সুলতানির অবসান ঘটে বা বাংলা পরাধীন হয়ে ওঠে। এখন প্রশ্ন, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই ফরিদ আসলে কে? তোমরা মনে রেখো ফরিদ কে। ফরিদ আসলে যখন মাহমুদ শাহ বাংলা শাসন করছেন, মাহমুদ শাহ যখন বাংলার সুলতান, তখন দিল্লির শাসক ছিলেন, তখন দিল্লির শাসক ছিলেন হুমায়ুন। কে ছিলেন? হুমায়ুন ছিলেন, এবং হুমায়ুন মুঘল বংশের শাসক। তাহলে বাংলা যখন শাসন করছেন মাহমুদ শাহ, বাংলার শেষ সুলতান, তখন দিল্লি শাসন করছিলেন মুঘল সম্রাট হুমায়ুন। তো দিল্লিতে মূলত এই ফরিদ, মানে পরবর্তী নাম শেরশাহ, আমরা এখন ফরিদ বলেই জানব, এই ফরিদের উত্থান ঘটে। ফরিদ দিল্লির একজন ধনাঢ্য নারীকে বিয়ে করে। খুব প্রভাবশালী এবং ধনাঢ্য নারী ছিল। সেই নারীকে, মহিলাকে বিয়ে করেন ফরিদ, এবং বিয়ে করার পরে আসলে ফরিদ তিনি অত্যন্ত
মনোবল পান, শক্তিশালী হয়ে ওঠেন যে আমার স্ত্রীর, আমার ওয়াইফের তো প্রচুর অর্থ করে আছে, তাহলে কি হবে? তাহলে কি হবে জানো? এই ফরিদের দৃষ্টি পড়ে তখন দিল্লির হুমায়ুনের দিকে, মুঘল সম্রাটের দিকে, এবং তিনি তখন থিঙ্কিং করেন যে বাই হুক অর কুক আমি হুমায়ুনকে পরাজিত করব, আমি ফরিদ দিল্লির সিংহাসনে বসবো। তো ফরিদ যখন অনেক পাওয়ারফুল হয়ে ওঠেন, শক্তিশালী হয়ে ওঠেন, হুট করে ফরিদ চিন্তা করেন আমি আগে দিল্লি আক্রমণ করব না, আমি হুমায়ুনকে আগে আক্রমণ করব না। তখন ফরিদের দৃষ্টি পড়ে এই বাংলার দিকে যে আমি আগে বাংলা আক্রমণ করব। শুনেছি বাংলার শাসক মাহমুদ শাহ নাকি অনেকটা দুর্বল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কথা সেই কাজ। এই ফরিদ তিনি তার সৈন্যবাহিনী দলবল নিয়ে এসে আক্রমণ করে মাহমুদ শাহকে, এবং ফরিদের সাথে মাহমুদ শাহর যুদ্ধ বেঁধে যায়। এ সময় বাংলায় বাণিজ্য করতে এসেছিল কিন্তু পর্তুগিজেরা। কারা এসেছিল? বাংলায় পর্তুগিজেরা এসেছিল। তো আমাদের সুলতান মাহমুদ শাহ তিনি পর্তুগিজদের সহায়তা চান, এবং পর্তুগিজরা কিন্তু মাহমুদ শাহকে সহায়তা করেন। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাহমুদ শাহ একটা পর্যায়ে মুঘল সম্রাট হুমায়ুনের কাছেও কিন্তু সাহায্য প্রার্থনা করেন, কিন্তু গল্পকে দীর্ঘায়িত করব না, শেষমেশ কোনো কাজ হয় না। শেষমেশ ফরিদের কাছে মাহমুদ শাহ পরাজিত হন। এবং এই যে ফরিদের কাছে মাহমুদ শাহ পরাজিত হলেন, তাহলে তোমাদেরকে কি আমি ব্যাকগ্রাউন্ড বোঝাতে পেরেছি যে ফরিদ কিন্তু সাধারণ একজন মানুষ, কিন্তু সে দিল্লির এক ধনাঢ্য নারীকে বিয়ে করে পাওয়ারফুল হয়ে ওঠে, এবং তার মনে স্বপ্ন জেগে বসে যে সে দিল্লির সিংহাসনে বসবে, হুমায়ুনকে হটাবে। কিন্তু হুমায়ুনকে হটানোর আগে সে আগে বাংলা আক্রমণ করে, বাংলার সুলতান মাহমুদ শাহকে পরাজিত করে। মাহমুদ শাহকে পরাজিত করলে বাংলা কিন্তু কি হয়ে যায়? বাংলা কিন্তু ফরিদের অধীনে চলে যায়। ফরিদ মানে শেরশাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফরিদের অধীনে যাওয়ার আগে আমি গল্পে যাব যে কি হলো, তার আগে আমি তোমাদেরকে একটু আবারও বাংলার যে স্বাধীন সুলতানি 200 বছর পড়ালাম, সেই 200 বছরের পর্যায়গুলো তোমাদেরকে একটু লিখে দিতে চাই। ফার্স্ট পর্যায়ে কিন্তু আমি বলেছি ফখরুদ্দিন, ফখরুদ্দিন এবং তার পুত্র। ফার্স্ট পর্যায়টা ছিল তোমরা জানো 1338 থেকে তার পুত্র পর্যন্ত 1352। এটা বাংলার স্বাধীন সুলতানির যে 200 বছর তার প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে তোমরা দেখেছ ইলিয়াস শাহী বংশ, ইলিয়াস শাহী বংশ। এবং তোমরা দেখেছ যে ইলিয়াস শাহী বংশ তারা মূলত 1342 থেকে তারা শাসন করেছে প্রথম পর্যায়ে 1414 পর্যন্ত। 1400 কত আমরা দেখেছি? 1414 পর্যন্ত। ওকে। থার্ড পর্যায়ে দেখেছ রাজা গণেশ, রাজা গণেশ এবং তার পুত্র। তোমরা দেখেছ তারা শাসন করেছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার পুত্ররা শাসন করেছে, আমরা যতটুকু জানি রাজা গণেশ এবং তার পুত্র 1414 থেকে 1442 পর্যন্ত। থার্ড পর্যায়ে তোমরা দেখেছ আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল ইলিয়াস শাহী বংশ। কোন বংশ? ইলিয়াস শাহী বংশ। এবং তারা 1442 থেকে তোমরা দেখেছ 1487 পর্যন্ত শাসন করেছে। পঞ্চম পর্যায়ে দেখলা হাবশি শাসন, হাবশি শাসন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাবশিরা শাসন করেছিল 1487 থেকে 1493 পর্যন্ত। আর লাস্ট পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে দেখলা হুসেন শাহী বংশ, হুসেন শাহী বংশ। এবং হুসেন শাহী বংশ 1493 থেকে দেখেছ 1538 পর্যন্ত এ বাংলা শাসন করেছে। আর তোমরা দেখলা 1538-এ দিল্লি থেকে এসে ফরিদ তিনি কি করলেন? এই যে 200 বছরের সুলতানি, সে সুলতানির অবসান ঘটালেন। বাংলার প্রথম সুলতান আমরা শিখেছি কে? ফখরুদ্দিন মুবারক শাহ।
বাংলার সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা শিখেছি ইলিয়াসরা, আর মনে রেখো শেষ সুলতান ছিলেন মাহমুদ শাহ, যিনি কিনা এই হুসেন শাহী বংশের শাসক ছিলেন। তো এই যে দেখো কি ধারাবাহিকভাবে আমরা 6টা পর্যায় শিখেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা শিখেছো এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা, এখানকার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। এবং আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো কোচিং, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কোনো শিক্ষার্থী এত ধারাবাহিকভাবে শিখেছে কিনা, যদি কোথাও শিখে থাকে সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে যে হ্যাঁ অমুক জায়গাতে আমি শিখেছি। কিন্তু আমি বলেছি যে বাংলাদেশ আন্তর্জাতিক গল্পে গল্পে আমি পুরো কোর্স তোমাকে শেষ করাবো, এবং পুরো গল্পের সত্যি সত্যি যদি কোনো শিক্ষার্থী আমার ক্লাস করে, ক্লাস নোট করে এবং পড়াগুলো যদি মাথায় রাখে, সেটা নিয়ে চর্চা করে, তুমি দেখবা তুমি সাধারণ জ্ঞানের জাহাজ হয়ে গিয়েছো। সাধারণ জ্ঞান যে এত মজা লাগে, তুমি এটা পড়তে থাকো, ক্লাস করতে থাকো, বুঝতে পারবা। এমন নেশা হয়ে যাবে, দেখবা তোমার সাধারণ জ্ঞান ছাড়া অন্য কিছু পড়তে ইচ্ছা হবে না। আমি তো বলেছি শশাঙ্ক থেকে প্রফেসর ইউনুস আমি আসবো, দেখবা এ বাংলার কত চড়াই উতরাই। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে 200 বছরের যে সুলতানি, সেই 200 বছরের সুলতানির পর্যায়ে কিন্তু শিখে গিয়েছো। এবং আমি তোমাদেরকে এটাও বলেছি যে এই 200 বছর কিন্তু 1338 থেকে 1538। তো যাই হোক, আবার পড়ায় ফিরি। আমরা দেখতে পাচ্ছি 1538 খ্রিস্টাব্দে বাংলার সুলতানি শেষ হলো। ফরিদ কিন্তু কি করলেন, বাংলা জয় করলেন, এবং ফরিদের মূল এজেন্ডা কিন্তু দিল্লি জয় করা, মুঘল সম্রাট হুমায়ুনকে কি করা, হটিয়ে দেওয়া। তো যেই না হুমায়ুনের কানে, দিল্লির মুঘল সম্রাট হুমায়ুনের কানে গেল যে ফরিদ কি করেছে, ফরিদ বাংলা জয় করেছে, বাংলার সুলতানের অবসান ঘটিয়েছে, তো হুমায়ুন তখন বুঝতে পারলো ফরিদ সুবিধাব্যঞ্জক মানুষ নয়। হুমায়ুনের বুঝতে বাকি রইল না যে ফরিদ বাই হুক অর কুক তিনি একসময় হুমায়ুন মানে আমাকেও আক্রমণ করবে। তাই তো আমরা দেখেছি মুঘল সম্রাট হুমায়ুন তিনি কি করলেন, তিনি দলবল নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে বাংলার দিকে রওনা দিলেন। কাকে আক্রমণ করবার জন্য? ফরিদকে আক্রমণ করবার জন্য। তো ফরিদের কানে চলে এলো যে হুমায়ুন আসতেছেন যুদ্ধ করতে। ফরিদ যুদ্ধ করলেন না, তিনি কিন্তু কি করলেন, তিনি অনেকটা পলায়ন করলেন। তো হুমায়ুন যখন বাংলা চলে এলেন, বাংলায় এসে তিনি দেখছেন বাংলা ফাঁকা। বাংলায় এসে তিনি কি দেখছেন, বাংলা ফাঁকা। কেন বাংলা ফাঁকা? তার কারণ হচ্ছে ফরিদ নেই। ফরিদ চায়নি হুমায়ুনের সাথে প্রত্যক্ষ সংঘর্ষ করতে। ফলে হুমায়ুন বাংলায় এসে তিনি নিজেই বাংলা দখল করে নিলেন। তাহলে ফরিদ যখন বাংলা জয় করেছিল তখন কিন্তু বাংলা আমরা বলবো না পরাধীন হয়েছে, কিন্তু এখন কিন্তু বাংলা পরাধীন হয়ে উঠল। কেন? কারণ হুমায়ুন যখন বাংলা জয় করলেন দিল্লি থেকে এসে, তার মানে বাংলা কিন্তু দিল্লির একটা প্রদেশে পরিণত হয়ে গেল। এবং হুমায়ুন বাংলায় এসে এ বাংলা এত ভালো লাগলো হুমায়ুনের, বলার অপেক্ষা রাখে না যে হুমায়ুন 8 মাস এ বাংলায় বিলাস বসনে নিমগ্ন ছিলেন। হুমায়ুন 8 মাস এ বাংলায় বিলাস বসনে নিমগ্ন ছিলেন, শুধু নাচ গান দেখতেন আর শরাব মদ্যপান করতেন। এত ভালো লেগেছে বাংলা হুমায়ুনের। এবং জানো তোমরা, হুমায়ুন বাংলার নাম দিয়ে বসলেন জান্নাতাবাদ। 1538 খ্রিস্টাব্দে হুমায়ুন বাংলার নাম রাখেন জান্নাতাবাদ। অনেক পরীক্ষাতে প্রশ্নটি এসেছে যে বাংলার নাম জান্নাতাবাদ কে রেখেছিলেন? মুঘল সম্রাট হুমায়ুন রেখেছিলেন। কত সালে রেখেছিলেন? 1538 সালে রেখেছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হুমায়ুন বাংলা জয় করলেন। হুমায়ুন 8 মাস এ বাংলায় অবস্থান করলেন, বিলাস বসনে নিমগ্ন থাকলেন। কিন্তু 8 মাসের মাথায় খবর এলো ফরিদ নাকি দিল্লির সিংহাসনে বসে পড়েছে, মানে অটো পাস করে ফেলেছে। হুমায়ুন বাংলায় নাচ গান মদ্যপান নিয়ে ব্যস্ত, ওদিকে ফরিদ নাকি ফাঁকা মাঠে গোল দিয়েছে। ফরিদ কি করেছে? দিল্লির সিংহাসনে নাকি বসে পড়েছে।
তখন হুমায়ুনের মনে হলো, ও আল্লাহ, আমি এ কি করলাম। তখন সে বিলাস বসন থেকে উঠে দাঁড়ালো এবং দ্রুত হুমায়ুন বাংলা থেকে দিল্লির উদ্দেশ্যে কি করলেন, রওনা দিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হুমায়ুন যখন বাংলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন, তখন পথ আগলে দাঁড়ালেন ফরিদ। এবং হুমায়ুনের সাথে ফরিদের ভয়ঙ্কর যুদ্ধ হলো। এবং মনে রাখতে হবে, এই যুদ্ধের নাম ছিল চৌসার যুদ্ধ। যদিও এটা এখন তোমার মনে রাখার দরকার নাই, কারণ ভারত ইতিহাস পড়তে গিয়ে আমরা তখন এটা পড়ব। চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হলেন ফরিদের কাছে 1539 সালে। কিন্তু কপাল এত ভালো যে হুমায়ুন কোনো রকমে প্রাণ নিয়ে দিল্লি ফিরে গেলেন এবং দিল্লির সিংহাসনে যে হুমায়ুনই বসলেন। কিন্তু শেরশাহ মানে ফরিদের কাছে হুমায়ুনের দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করে দেখলাম যে ঠিক তার পরের বছর অর্থাৎ 1540 সালে এই ফরিদ মানে শেরশাহ তিনি আবার হুমায়ুনকে আক্রমণ করলেন এবং সেবার হলো কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ। এবং এই কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হলেন হুমায়ুন। এবং 1540 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই এই ফরিদ শেরশাহ নাম ধারণ করে তিনি দিল্লির সিংহাসনে বসেন। একদিকে এই শেরশাহ যেমন দিল্লির অধিপতি, অপরদিকে শেরশাহ কিন্তু বাংলারও অধিপতি। তার মানে বাংলা কিন্তু তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে, বাংলা কিন্তু দিল্লির অধীনে চলে গিয়েছে। তার মানে ফরিদ দিল্লিও শাসন করছেন, শেরশাহ তিনি কিন্তু বাংলাও শাসন করছেন। এবং বলা চলে প্রায় 1540 থেকে প্রায় 1555 পর্যন্ত, 1540 থেকে 1555 প্রায় 15টা বছরের মতো সময় এই শেরশাহ এবং তার বংশধরেরা কি করেছে, বাংলা তথা দিল্লি ভারতকে শাসন করেছে। এবং এই 15টা বছর বা 17টা বছর আমরা কিন্তু পরাধীন ছিলাম, আমরা দিল্লির অধীনে ছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1555 সালে হুমায়ুন তিনি আবার শক্তি সঞ্চার করে এই শেরশাহর বংশধরদের আক্রমণ করেন এবং তাদের ক্ষমতাচ্যুত করে ফেলেন। তার মানে 1540-এ মুঘল বংশ দিল্লিতে শেষ হয়ে যায়, কিন্তু 1555 সালে হুমায়ুন আবার পুনরায় মুঘল বংশ কিন্তু পুনঃপ্রতিষ্ঠা করেন। এবং যখন হুমায়ুন দিল্লিতে আবার মুঘল বংশ পুনঃপ্রতিষ্ঠা করেন, তিনি বাংলার দিকে কিন্তু আর নজর দেননি, কারণ তার দিল্লি তার প্রধান উদ্দেশ্য, তাই তো তিনি আর বাংলার দিকে নজর দেয়নি। ফলে আমরা দেখেছি 1555 পরবর্তী সময়ে বাংলা আবার আস্তে আস্তে স্বাধীন হয়ে উঠেছে। বুঝতে পেরেছ? 1555 পরবর্তী সময়ে আমি বলেছি বাংলা আবার আস্তে আস্তে স্বাধীন হয়ে উঠেছে। এবং এ সময় বাংলা মূলত আমরা দেখেছি আফগানেরা এবং তুর্কিরা তারা বাংলা কি করেছে, অনেকটাই স্বাধীনভাবে শাসন করেছে। কারণ হুমায়ুন পুনরায় ক্ষমতা ফিরে পেয়ে আর ভুল করেননি, তিনি আর জান্নাতাবাদের দিকে তাকাননি। কখনো নারী, মদ, ঠিক আছে, এগুলোর দিকে তাকাতে নেই, এগুলো নেশা করলে সব শেষ হয়ে যায়। হুমায়ুন এগুলো নেশা করতে যেয়ে 8 মাস বিলাস বসনে থেকে দিল্লি হারিয়ে ফেলেছিল, তাই হুমায়ুন আর এ ভুল করবে না। কিন্তু না, হুমায়ুনের ভুল হয়েই যায়। তার কারণ 1555 সালে ক্ষমতা ফিরে পাওয়ার কিছুদিনের মধ্যে হুমায়ুন লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে যান। লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন ভীষণ ব্যথা পান, গুরুতর আহত হন এবং হুমায়ুন মারা যান। তাহলে হুমায়ুন দিল্লিতে ফিরেও কিন্তু মুঘল বংশ আবার প্রতিষ্ঠা করেও স্বাদ পেলেন না, গলায় খাবার আটকে গেল, মানে হুমায়ুন কিন্তু মারা গেলেন। আর হুমায়ুনের যখন দিল্লিতে মৃত্যু হয়, মুঘলদের ক্ষমতায় বসে হুমায়ুনের পুত্র আকবর। আজকে ক্লাস একবার আকবরের নাম কিন্তু আমরা আগেও বলেছিলাম। আকবর যখন ক্ষমতায় বসেন,
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে হুমায়ুন ক্ষমতা ফিরে পেয়েও লাভ হলো না, তিনি লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করলেন এবং হুমায়ুনের মৃত্যুর পরে ক্ষমতায় বসলেন তার পুত্র আকবর। এবং আমাদের মাথায় রাখতে হবে যে আকবর যখন ক্ষমতায় বসলেন তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। তো এই ১৩ বছর বয়সে তিনি আর কিভাবে বাংলার দিকে তাকাবেন, কিভাবে আর জান্নাতাবাদের দিকে তাকাবেন? আকবর সে ভুলটি কিন্তু করেননি। ফলে আমরা বুঝতে পারলাম যে অনেকটা খুব সাধারণভাবে বাংলা আবার স্বাধীন হয়ে উঠল। বাংলায় এ সময় আফগান শাসন বা বাংলায় এ সময় তুর্কি শাসন যারা ছিল এই অঞ্চলের জাতিভুক্ত, তারা অনেকটাই কিন্তু স্বাধীন হয়ে উঠল। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই বাংলা কতবার স্বাধীন হচ্ছে, এ বাংলা কতবার পরাধীন হচ্ছে, যার বলার ইয়ত্তা থাকে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরূপ একটি পরিস্থিতির মধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম 1564 সাল। 1564 সালে বাংলায় প্রতিষ্ঠা লাভ করলো কররানী বংশ। কি বংশ? কররানী বংশ। অত্যন্ত পাওয়ারফুল একটি বংশ ছিল এবং যারা বাংলাকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন করে বসলো। তাহলে দেখো, প্রথম পূর্ণাঙ্গ স্বাধীনতা এনেছিলেন শশাঙ্ক। তারপরে আমরা দেখেছি দ্বিতীয়বার বাংলাকে স্বাধীন করেছিলেন 1338-এ ফখরুদ্দীন মোবারক শাহ। এবার তৃতীয়বার এসে দেখছে যে বাংলা আবার অনেকটা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেল কররানী বংশের হাত ধরে। এবং কররানী বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, ওনার নাম ছিল তাজ খান কররানী। তাজ খান কররানী। আমাদের মাথায় রাখতে হবে কররানী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাজ খান কররানী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাজ খান কররানী যখন বাংলা শাসন করছিলেন তিনি কিন্তু মুঘল সম্রাট আকবরের সাথে বেশ ভালো সম্পর্ক রেখেছিলেন। বাংলা স্বাধীন, কোনো অসুবিধা নেই, কিন্তু আকবরের সাথে কিন্তু তার খুব ভালো সম্পর্ক ছিল। তো যাই হোক, আমরা দেখতে পেলাম 1564 সালে বাংলা আবার পূর্ণাঙ্গভাবে স্বাধীন হলো। কার হাত ধরে? তাজ খান কররানীর হাত ধরে। তিনি প্রতিষ্ঠা করলেন কররানী বংশ। এবং আমি বলেছি কররানীদের সাথে দিল্লির মুঘলদের সম্রাট আকবরের কিন্তু ভালো সম্পর্ক ছিল। তো আজকে আমরা এ পর্যন্তই রাখবো। এটুক নিয়েই তোমরা লেখাপড়া করবে, এটুক নিয়েই তোমরা গবেষণা করবে। লেকচার 2-এর উপরে আমরা আর একটি ক্লাস নিব, পরবর্তী ক্লাস। সেখানে আমরা এই 1564 থেকে 1757 সাল চলে যাব এবং আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে একটা সময় কররানীদের সাথে মুঘলদের সম্পর্ক খারাপ হয়ে যায়, কিভাবে আবার মুঘলরা একটা সময়ে বাংলা জয় করে নেয়, কিভাবে মুঘলরা বাংলায় সুবাদারি শাসন চালু করে এবং কিভাবে সুবাদারি শাসন থেকে আমরা নবাবী শাসনে প্রবেশ করি এবং পঞ্চম নবাব সিরাজউদ্দৌলার পতন কিভাবে পলাশী যুদ্ধের মাধ্যমে হয়। পরবর্তী ক্লাসে লেকচার 2 আমরা শেষ করব। পলাশী যুদ্ধ পর্যন্ত আমরা এগিয়ে যাব। পরবর্তী সময়ে আমরা পলাশী যুদ্ধ থেকে একদম আধুনিক যুগ ইংরেজ পিরিয়ড পর্যন্ত আমরা পড়ব। ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি তোমাদেরকে উত্তর দিব। আর আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, অবশ্যই বন্ধুরা দিনের ক্লাস দিনে করো, ক্লাস নোট করো। মনে রাখবা, ক্লাস করা একবার, ক্লাস নোট করা, তারপরে তুমি সহায়ক যে কোনো বই পড়ো, অসুবিধা নাই, বা আমার লেকচার শিট পড়ো, অসুবিধা নাই, কিন্তু অবশ্যই ক্লাস নোট তোমাকে করতে হবে। তাহলে দেখবে যে তোমার প্রস্তুতি কোন পর্যায়ে পৌঁছে যায়। ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে, আমার সাথে পাশে থাকবে। খোদা হাফেজ।